দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এটা আমার তৃতীয় ভিডিও, থার্ড ভিডিও এটা। তো আজকে এই স্থির তড়িৎ যেটা চলছিল, স্থির তড়িতের ক্ষেত্রে আজকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে তড়িৎ বলরেখা। এই তড়িৎ বলরেখা সম্পর্কে জানতে গিয়ে তোমাদের আমি স্মরণ করিয়ে দিই। মনে রাখতে হবে এই তড়িৎ বলরেখা স্থির তড়িতের ক্ষেত্রে বা তড়িতের জগতে খুবই ইম্পর্টেন্ট বিষয়, অথচ তোমাদের মনে রাখতে হবে এই তড়িৎ বলরেখা যার নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব, সেই বলরেখার বাস্তব কোনো অস্তিত্ব নেই, এটা সম্পূর্ণ কাল্পনিক। আর এই কাল্পনিক রেখাগুলোকে কল্পনা করেছিলেন বিজ্ঞানী ফ্যারাডে। তো ওনার এই কাল্পনিক রেখাগুলি কল্পনা করার উদ্দেশ্য ছিল, যেটা আমরা জানি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। সেই আকর্ষণ এবং বিকর্ষণ কিভাবে করে বা কেন করে তা বোঝানোর জন্যে এই বলরেখার কল্পনা উনি করেছিলেন। তো এই কাল্পনিক রেখাগুলি পরবর্তীকালে ধরো আমরা এটা যদি আমরা বাস্তব, তারা কাল্পনিক রেখা উনি বলে গেছেন, উনি ব্যাখ্যা করেছেন যে ওই কাল্পনিক রেখা দ্বারা কিভাবে আকর্ষণ বা বিকর্ষণ হয় সেটা উনি ব্যাখ্যা করেছেন। তো সেই কাল্পনিক হোক বাস্তব হোক, আমরা যেটা হচ্ছে এখানে আমরা যেটা করব সেটা আমরা ধরে নিচ্ছি যে সেটা বাস্তবেই আছে। তাহলে পরে এই বলরেখা কি, বলরেখা কাকে বলে, কিভাবে মানে কেমন করে উৎপত্তি হয়, তা আমরা এইখানটায় আলোচনা এখন করব। তো বলরেখা প্রথমে হচ্ছে বলরেখা কি, বলরেখা কাকে বলে, আর বলরেখা কোথায় উৎপন্ন হয়। আমরা যেটা তড়িৎ ক্ষেত্র সংক্রান্ত নানাবিধ বিষয় আলোচনা করছি, তাহলে বলরেখাও ঠিক তাদের মধ্যেই পড়ছে। বলরেখা দ্বারা যেমন আকর্ষণ এবং বিকর্ষণ প্রকাশ করা যায়, আকর্ষণ এবং বিকর্ষণটাকে ব্যাখ্যা করা যায়, তেমনি এই বলরেখার মাধ্যমে তড়িৎ ক্ষেত্র কেমন, সেটা তড়িৎ ক্ষেত্র সুষম না অসম, না তড়িৎ ক্ষেত্র দুর্বল না তড়িৎ ক্ষেত্র সবল, এই সম্পূর্ণ কিন্তু আমরা বলরেখার মানচিত্র বা বলরেখা দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এবার চলো আমরা দেখি বলরেখা কাকে বলে, তাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়। তা সেইটা সংজ্ঞা দিতে গিয়ে তোমাকে ধরে নিতে হবে যে বলরেখা উৎপত্তি যেখানে হবে বা যেখানে বলরেখা থাকবে সেখানে অবশ্যই তড়িৎ ক্ষেত্র অস্তিত্ব থাকতে হবে। আর তড়িৎ ক্ষেত্র হয় কিভাবে সেটাও আমরা জানি, যে কোনো আধান যদি কোনো স্থানে রাখা হয় তাহলে তার চারিদিকে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে এবার বলরেখা, তো তড়িৎ ক্ষেত্রের কোনো অঞ্চলে তড়িৎ ক্ষেত্র আছে এইরকম কোন স্থানে যদি আমরা ধনাত্মক আধান, ক্ষুদ্র ধনাত্মক আধান যদি আমরা রাখি, তাহলে পরে সেই ধনাত্মক আধান কি হয়, সচল হয় বা গতিশীল হয়। তাহলে পরে সেই যে বিন্দু আধান বা ক্ষুদ্র আধান, সেই আধান যে ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে সচল হলো বা গতিশীল হলো, তাহলে গতিশীল হলে সে তো একটা পথ বরাবর যাবে। তাহলে পরে এইবার তুমি ভাবতে পারো যে তড়িৎ ক্ষেত্রের কোন স্থানে যদি কোনো হালকা বা ক্ষুদ্র ধনাত্মক আধান রাখা হয়, তার যে গতিপথ, তার যে সঞ্চার পথ, সে যে পথে গেল সেই পথটাকেই আমরা বলবো বলরেখা।
আর একটা কথা বলি, এই যে তোমার হচ্ছে, তোমরা যেটা জানো যে তড়িৎ ক্ষেত্র একটা আধানের চারিদিকে যেটা উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রর মান সমান নয়। যত তড়িৎ আধানের নিকটে আসা হবে তত তার হচ্ছে মান প্রবল, আর যত মানে প্রবল বলতে তোমার হচ্ছে তীব্র বা বেশি, আর সেই আধান থেকে যত দূরের দিকে যাওয়া যায় ততই তোমার হচ্ছে তার শক্তি কমতে থাকে। তাহলে পরে এই যে তড়িৎ বলরেখা, এই তড়িৎ বলরেখা তুমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে কতগুলো বিন্দু কল্পনা করলে, সেই বিন্দু দিয়ে যদি একটা রেখা অঙ্কন করো তাহলে পরে সেই রেখাকে আমরা তড়িৎ বলরেখা ভাবতে পারি। আর একটা কথা বলি, ওই যে তোমার হচ্ছে যে কাল্পনিক রেখার কথা বলা হলো, সেই রেখা যেটা টানা হলো, সেই রেখা প্রত্যেকটা বিন্দুতে, সেই রেখার প্রত্যেকটা বিন্দুতে আমরা যদি স্পর্শক অঙ্কন করি তাহলে স্পর্শকের অভিমুখটাই হবে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। যেহেতু তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি, সুতরাং ওই দিকটাই হবে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। তো এইবার এসো, তড়িৎ বলরেখার আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হলো তড়িৎ ক্ষেত্রের অবস্থিত কতকগুলি কাল্পনিক রেখা, যে রেখার প্রত্যেকটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শকের অভিমুখ, সেই স্পর্শকের দিক যদি তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করে তবে সেই কাল্পনিক রেখাগুলোকে বলা হচ্ছে তড়িৎ বলরেখা। তো তড়িৎ বলরেখা যে তোমার ধর্ম, সেই ধর্ম সম্পর্কে জানতে হবে। তড়িৎ বলরেখার ধর্ম বিস্তারিত তোমার হচ্ছে মনে রাখতে হবে, কারণ এগুলো সবই পরীক্ষায় আসার মতো, সেই জন্য তুমি কোনো কিছুই অবহেলা করতে পারো না। আর আমি তো বলছি, আমি একদম পুরো বিস্তারিত ডিটেলস করছি, আশা করি তুমি বুঝতে পারবে। তাহলে পরে এই তড়িৎ বলরেখা, তাহলে বাস্তবে তার অস্তিত্ব যদিও না থাকে, আমরা এখন কিন্তু সেটা ধরে নিচ্ছি সে আছে। তাহলে পরে যদি সে থাকে তাহলে তার ধর্ম কি, সেই ধর্ম নিয়ে আমরা এবার একটু আলোচনায় আসি। তো তোমরা পরপর বইতে তো এর ধর্মগুলো আছে, তথাপি সবই তো বইতে আছে, তথাপি তোমার বোঝার সাথে আমি একটু রিপিট করছি, আমি বলছি সেইগুলো একটু তোমরা ভালো করে শোনো। পরিবাহী, কোনো পরিবাহীকে আমরা আহিত করলাম, তো পরিবাহী আহিত করলে জেনে রাখো পরিবাহীর ভেতরে তড়িৎ বলরেখার কোনো অস্তিত্ব নেই। সব সময় আহিত পরিবাহী বাইরে এর অস্তিত্ব থাকে। তাহলে তড়িৎ বলরেখার ভেতরে পরিবাহীর ভেতরে তড়িৎ বলরেখার কোনো রূপ অস্তিত্ব নেই, সব সময় তো আহিত পরিবাহীর বাইরে এর অস্তিত্ব বর্তমান। তড়িৎ বলরেখা সর্বদাই, ইম্পর্টেন্স অফ পয়েন্ট 1-2 করে এগুলো তোমরা পেয়ে যাবে, তুমি শোনো। তড়িৎ বলরেখা সবসময় ধনাত্মক আধান থেকে নির্গত হয়। তাহলে কি হলো? ধনাত্মক আধান থেকে নির্গত হয় এবং ঋণাত্মক আধানে এসে শেষ হয়। আবার বলছি, তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে তোমার হচ্ছে নির্গত হয় আর ঋণাত্মক আধানে এসে শেষ হয়। একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলি আধান থেকে নির্গত হয়ে অসীমে গিয়ে শেষ হয়। তাহলে পরে এবার দেখো, একটা জায়গায় ধনাত্মক আধান থাকতে পারে, শুধু ঋণাত্মক আধান থাকতে পারে। তাহলে যদি ধনাত্মক আধান থাকে তাহলে সেখান থেকে বলরেখাগুলো নির্গত হয়ে কোথায় যাচ্ছে? তা তো যেতে হবে, সে কোথায়? একদম স্ট্রেট চলে যাচ্ছে অসীমে। তাহলে অসীমে গিয়ে শেষ হলো। আবার দেখো, তাহলে পরে যদি ঋণাত্মক আধান থাকে কোথাও, মনে করো ধনাত্মক আধান নেই, তাহলে যদি কোথাও ঋণাত্মক আধান থাকে তাহলে পরে আমরা বলতে পারি সেই তোমার হচ্ছে বলরেখা ওই ঋণাত্মক আধানে অসীম থেকে এসে মিলিত হচ্ছে, শেষ হচ্ছে। তাহলে পরে কি দাঁড়ালো? তোমার ধনাত্মক আধান থেকে নির্গত হয়ে অসীমে শেষ হচ্ছে যদি শুধু ধনাত্মক আধান থাকে, আর যদি শুধু ঋণাত্মক আধান থাকে তাহলে অসীম থেকে এসে
তোমার হচ্ছে কি হচ্ছে, শেষ হচ্ছে কোথায়, ঋণাত্মক আধানে। তার ঋণাত্মক আধানে ঢুকছে আর হচ্ছে ধনাত্মক আধান থেকে বেরিয়ে যাচ্ছে। তো বলরেখাগুলি বদ্ধ রেখা নয়, সর্বদাই মুক্ত রেখা। প্রাসঙ্গিক ক্রমে বলছি, যখন আমরা চুম্বক নিয়ে কথাবার্তা হবে, সেখানে চুম্বক ক্ষেত্র নিয়ে যখন কথাবার্তা হবে, সেখানেও বলরেখার বিষয়টা আসবে। তো ওইখানটায় যখন হচ্ছে পড়া হবে, তখন চুম্বক বলরেখা আর হচ্ছে তড়িৎ বলরেখা তুলনা করা হবে। তথাপি আমি একটু বলছি যে তাহলে তড়িৎ বলরেখা আর চুম্বক বলরেখার পার্থক্য, একটা প্রধান পার্থক্য হচ্ছে তড়িৎ বলরেখা মুক্ত বলরেখা আর চুম্বক বলরেখা বদ্ধ বলরেখা। সেটা কিভাবে, তখন ওইখানটায় এইটা বিস্তারিত জানার পরে যখন চুম্বক ক্ষেত্র সম্পর্কে পড়া হবে, তখন সেইখানটায় দুটো তুলনা করলে সহজ হয়ে যাবে। এখন তো চুম্বকের তাও মোটামুটি বলা যেতে পারে, আমি বলেছিলাম যে স্থির তড়িতের সঙ্গে চুম্বকের অনেক ধর্মই হচ্ছে সাদৃশ্য আছে, তা সেটা তো আর এখানে আনা হচ্ছে না। তা সুতরাং এখানে তড়িৎ বলরেখা সম্পর্কেই আমরা হচ্ছে তার ধর্ম সম্পর্কে আলোচনা করছি। চুম্বক বলরেখা নিয়ে এখানে তেমন কথাবার্তা বলা হবে না বা বলার দরকার নেই। আচ্ছা, এইবার আরো যে ধর্ম, চুম্বক বলরেখা, পাশাপাশি যদি চুম্বক বলরেখা থাকে, তারা পরস্পরকে বাইরের দিকে বিকর্ষণ করে, তারা তার বাইরের দিকে কি করে, সরিয়ে দেয়। এই যে ধর্ম, এই যে ঘটনা, তাহলে পরে বলরেখা পাশাপাশি বলরেখা থাকলে তারা কি করে, তারা হচ্ছে পরস্পরকে দূরে রাখতে চেষ্টা করে। এই যে তোমার দূরে রাখা, এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা এইটাকে ব্যাখ্যা করেছিল যে তোমার কি করে, বিকর্ষণ করে, যে সমজাতীয় আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। যে বলরেখা যখন আঁকা হবে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে, যখন বলরেখার চিত্ররূপ দেওয়া হবে, সেই সময় সেই বলরেখা যদি আমরা দেখি, তাহলে সেই বলরেখার ধর্ম কি, সে পরস্পরকে কি করে, দূরে সরিয়ে দিতে চায়। এটাই হচ্ছে বিকর্ষণের ধর্ম। আবার তোমার হচ্ছে বলরেখাগুলো কি করে, তার দৈর্ঘ্য বরাবর নিজেকে সংকুচিত করতে চেষ্টা করে, দৈর্ঘ্য বরাবর সংকুচিত করতে চেষ্টা করে। তার মানে এটা দ্বারা আকর্ষণ বোঝানো হচ্ছে। তাহলে পরে আমরা এইখানটায় আমরা বলতে পারি যে একটা বলরেখা যদি আমরা কল্পনা করি, কোথাও একটা বলরেখা, একটা রেখা যদি টানা যায়, সর্বদাই তোমার মনে রাখতে হবে ইম্পর্টেন্ট নোটেশন, যে একটা বলরেখার এক প্রান্তে যদি ধনাত্মক আধান থাকে, তাহলে আর এক প্রান্তে তোমার হচ্ছে কি থাকবে, ঋণাত্মক আধান থাকবে। যেহেতু তারা দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চেষ্টা করে, তার মানে কি, ধনাত্মক এবং ঋণাত্মক পরস্পরকে যে আকর্ষণ করছে, সেটারই হচ্ছে বহিঃপ্রকাশ ঘটলো। আর পাশাপাশি দূরে সরিয়ে দিতে চাইছে, মানে দুটোকে আলাদা করে দিতে চাইছে, অর্থাৎ দুটো বলরেখা পরস্পর থেকে দূরে সরে যেতে চাইছে। তার মানে এটা কি বোঝানো হচ্ছে, যে সেখানে তোমার যে বিকর্ষণ বোঝানো হচ্ছে। তাহলে পরে কি দাঁড়ালো, যে একটা বলরেখার দুই প্রান্তে একটা ধনাত্মক আধান থাকবে, আর এক প্রান্তে তোমার হচ্ছে, তার দুই প্রান্তের এক প্রান্তে ধনাত্মক আধান থাকবে, আর এক প্রান্তে তোমার হচ্ছে ঋণাত্মক আধান থাকবে। আর একটা, আবার এইবার শোনো, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় বহুবার এসছে। সেটা কি, যে দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে না। উল্লেখযোগ্য ধর্ম, যে দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে না। তাহলে এবার প্রশ্ন, কেন ছেদ করে না? এবার একটা জিনিস ভেবে দেখো, আমরা বলরেখার সংজ্ঞা, যদি আবার সংজ্ঞার কথা ভাবো, সেটা সংজ্ঞা যেটা প্রথমে দিয়েছি, তুমি একটু ব্যাকে গিয়ে শুনে নেবে আরেকবার, যদি মনে না থাকে যে বলরেখার সংজ্ঞাটা কি ছিল। সেখানে যে বলরেখার কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, তাহলে স্পর্শকের অভিমুখটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। তাহলে পরে দুটো বলরেখা যদি ছেদ করে, তাহলে ছেদ বিন্দুতে, একটু দেখো, এগুলো আমি পরে ব্যাখ্যা করছি, তুমি একটু দেখো যে দুটো বলরেখা এরকম পরস্পর ছেদ করে গেল, তাহলে পরে এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুতে কি হবে, এই ছেদ বিন্দুতে দুটো স্পর্শক অঙ্কন করা যাবে। তাহলে ছেদ বিন্দুতে যদি দুটো স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক হলো কয়টা, দুটো, যা বাস্তবে অসম্ভব, সেটা সম্ভব নয়।
কারণ একটা বিন্দুতে দুটো তড়িৎ ক্ষেত্র অভিমুখ থাকতে পারে না, অভিমুখ থাকবে, একটাই থাকবে। সেই জন্যে এখানে তোমার হচ্ছে যদি প্রশ্ন হয় যে তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করতে পারে না কেন, তাহলে এইটা তার উত্তর, যে তড়িৎ বলরেখা যদি ছেদ করত, ছেদ বিন্দুতে দুটো স্পর্শক আঁকা যেত, আর দুটো স্পর্শক আঁকা গেলে দুই দিকে তার দুটো অভিমুখ হতো, যা বাস্তবে সম্ভব নয়। তাহলে পরে আমরা এখান থেকে বলতে পারি যে তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করতে পারে না। তো তোমার তাহলে এই যে তোমার বলরেখার কথা বলা হচ্ছে, তা আবার বলছি, বলরেখা বাস্তবে না থাকলেও আমরা এখন ধরে নিচ্ছি যে তার যেহেতু ধর্ম পেয়ে গেলাম, তার হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন দিক আমরা এখান থেকে পেয়ে যাব, তড়িৎ ক্ষেত্রের প্যাটার্নটা কেমন সেটা আমরা বলরেখার চিত্র অঙ্কন করে আমরা সেটা বোঝাতে সক্ষম হব। তাহলে পরে আমরা আর কল্পনার কথা বলবো না, আমরা এখন বলরেখা, সরাসরি বলরেখা ধরে নিচ্ছি যে বলরেখা আছে। তা আছে ভেবেই সেটাকে নিয়েই আমরা হচ্ছে ব্যাখ্যায় যাচ্ছি। তো এইবার বলরেখার সংখ্যা হিসাব করব কি করে? তাহলে বলরেখা তো সংখ্যা, যত সংখ্যক বলরেখা ওটা সংখ্যা হিসাবে তোমার হচ্ছে ধরে নিতে হবে যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসংখ্য বলরেখা থাকতে পারে, কিন্তু তার অর্থ তো এই নয় যে তার হিসাবটা কি আমরা করতে পারবো না। তা জেনে রাখো, দুই প্রকার একক পদ্ধতি আধানের। তা যদি তুমি সিজিএস পদ্ধতিতে গণনা করো তাহলে পরে জেনে রাখো, যেটা পরীক্ষার মাধ্যমে সর্বজন গ্রাহ্য যে বিষয়টা আমরা বলবো সেটা কি, যে 1 ইএসইউ আধান থেকে 4 পাই সংখ্যক বলরেখা নির্গত হয়। এটা মনে রাখতে হবে তোমাকে। কত? 1 ইএসইউ আধান থেকে, 1 ইএসইউ আধান থেকে সেইটা যদি ধনাত্মক হয় তাহলে পরে সেখান থেকে নির্গত হয় কত? 4 পাই সংখ্যক বলরেখা। আর যদি কুলম এককে বলো, এসআইতে বলো, তাহলে পরে সেখান থেকে বলরেখা নির্গত হয়। আর একটা ইনফরমেশন, এই যে আমরা বিষয়গুলো বলছি এটা কিন্তু মাধ্যম শূন্য বা বায়ু মাধ্যমের কথা বলা হয়েছে। তাহলে পরে যদি কোনো স্থানে আবার আমি রিপিট করছি, যদি কোনো স্থানে 1 ইএসইউ ধনাত্মক আধান শূন্য স্থান যদি হয়, সেখানে রাখা হয়, সেখান থেকে 4 পাই সংখ্যক বলরেখা নির্গত হয়, অর্থাৎ বেরিয়ে আসে, যেহেতু ধনাত্মক থেকে বেরিয়ে আসে। আর যদি 1 কুলম আধান রাখো, যদি 1 কুলম আধান রাখো সেই শূন্য মাধ্যমে, তাহলে পরে সেখান থেকে বলরেখার সংখ্যা হবে 1/4 পাই এপসাইলন শূন্য। নিশ্চয়ই আর এপসাইলন সম্পর্কে আর কোনো দ্বিধা নেই, এপসাইলন শূন্য সম্পর্কে দ্বিধা নেই, কারণ এপসাইলন শূন্যের মান কত আমরা সেটা জানি, পূর্বের ভিডিওতে সেটা বলা হয়েছে। ও আর একটা তোমার কথা বলি, এই যে ভিডিওগুলো আমি দিচ্ছি এটা তোমরা সাজিয়ে নিও, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা ডেট বাই ডেট আছে, তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। আর সেখান থেকেই মানে যদি কোনো কিছু সমস্যা হয় আবার সেটা আবার পরবর্তীকালে দেখে নেওয়া যেতে পারে, সুবিধা তো এটাই। আর তোমাদের কেমন কি হচ্ছে না হচ্ছে, মানে আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটু আমাকে মেসেজ করে জানিয়ে দিও যে এগুলো তোমরা পরিষ্কার তোমাদের হচ্ছে কিনা বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা হয় সেই জায়গাগুলো আমাকে লোকেট করে দিও, আমি আবার দেখব রিপেয়ারিং করা যায় কিনা। আচ্ছা, এবার চলো যেটা বলছিলাম, তাহলে পরে শূন্য মাধ্যমে 1 ইএসইউ আধান রাখা হলে সেখান থেকে 4 পাই সংখ্যক বলরেখা নির্গত হয়, আর 1 কুলম আধান রাখা হলে সেখানে 1/4 পাই এপসাইলন শূন্য বলরেখা নির্গত হয়। তাহলে পরে যদি আমরা কিউ ইএসইউ আধান রাখি তাহলে 4 পাই কিউ সংখ্যক বলরেখা নির্গত হয়, আর যদি কিউ কুলম আধান রাখা হয় তাহলে কত হবে? তাহলে পরে তোমার হচ্ছে বলো কিউ বাই
এপসাইলন শূন্য সংখ্যক বলরেখা সেখান থেকে নির্গত হবে। 1 ইএসইউ রাখলে 4 পাই, কিউ ইএসইউ রাখলে 4 পাই কিউ সংখ্যক বলরেখা নির্গত হবে। আবার বলছি ধনাত্মক নির্গতর কথা যেহেতু বলছি, তাহলে সেটা ধনাত্মক আধানই হতে হবে। আর যদি তুমি এসআইতে গণনা করো তাহলে পরে তোমার 1 কুলম যদি আধান রাখো তাহলে সেখান থেকে 1/4 পাই এপসাইলন শূন্য সংখ্যক বলরেখা নির্গত হয়। আর কিউ কুলম আধান রাখা হলে কিউ বাই এপসাইলন শূন্য সংখ্যক বলরেখা নির্গত হবে। তাহলে পরে এইবার দেখো, এইবার একটু বোর্ডের দিকে একটু নজর দাও। তাহলে এবার দেখো এই যে তড়িৎ বলরেখা, এই তড়িৎ বলরেখার চিত্ররূপ, এই তড়িৎ বলরেখার এটাকে বলা হচ্ছে তড়িৎ বলরেখার মানচিত্র। তাহলে এইটা একটু খেয়াল করো, দেখো এখানে মনে করো ধনাত্মক বিন্দু আধান রাখা হয়েছে, তাহলে তার প্যাটার্ন কি এখান থেকে। ও আরেকটা কথা বলি, তোমার হচ্ছে পরিবাহীর থেকে যদি ধনাত্মক আধান থাকে লম্বভাবে নির্গত হয়, যদি তোমার ঋণাত্মক আধান থাকে তাহলে লম্বভাবে তোমার হচ্ছে এসে স্পর্শ করে। তাহলে পরে এইবার একটা তাকিয়ে দেখো যে এইটা একটা সিঙ্গেল বিন্দু ধনাত্মক আধান রাখা আছে, তাহলে সেখান থেকে বলরেখাগুলো নির্গত হয়ে এটা কোথায় যাচ্ছে, এটা অসীমে যাচ্ছে। আর এইটা দেখো কি হচ্ছে, এটা তোমার হচ্ছে অসীম থেকে ঋণাত্মকের দিকে আসছে, বুঝতে পারলে? তাহলে এগুলো কিন্তু তোমার হচ্ছে বিচ্ছিন্ন আধান। এইবার এইখানটার দিকে তাকে দেখো, 3 নম্বর যে চিত্র দেখো, তাহলে এটা 1 নম্বর চিত্র, এটা 2 নম্বর চিত্র, এটা 3 নম্বর চিত্র, এটা হচ্ছে তোমার হচ্ছে 4 নম্বর চিত্র। এবার দেখো তাহলে 3 নম্বর চিত্রে দেখো বলরেখাগুলো, তাহলে ওই যে কথা বলেছিলাম যে একটা বলরেখা যদি আমরা কল্পনা করি, সেই বলরেখার এক প্রান্তে যদি ধনাত্মক থাকে তাহলে আর এক প্রান্তে থাকে ঋণাত্মক। তা সেই অনুসারে এইবার দেখো এটা ধনাত্মকের ঋণাত্মক, তাহলে ধনাত্মক থেকে বেরিয়ে ঋণাত্মকে গিয়ে শেষ হলো, ধনাত্মক থেকে বেরোচ্ছে ঋণাত্মকে গিয়ে তোমার হচ্ছে শেষ হলো। তাহলে এটা দৈর্ঘ্য বরাবর যদি সংকুচিত হয় তাহলে দেখো তো এটা কি করছে, আকর্ষণ করছে। দৈর্ঘ্য বরাবর যদি সংকুচিত হয় তাহলে এটা আকর্ষণ করছে। এটার দিকে তাকাও। 4র্থ নম্বর যে তোমার হচ্ছে এইটা একটু ভালো করে দেখো, এইবার একটু তাকিয়ে দেখো, এই যে দুটোই ধনাত্মক, বা যদি আমরা দুটোই ঋণাত্মক আনতাম তাহলে একই রকম হতো। দুটোই ধনাত্মক দেখানোর ক্ষেত্রে ধনাত্মকটাই দেখানো হয়। তাহলে এবার দেখো এই যে তোমার হচ্ছে পরস্পরকে কি করছে, এটা পরস্পরকে বিকর্ষণ করছে। তুমি একটু আমার হাতের দিকে দেখাও, হাতের আঙুলগুলো যদি বলরেখা হয়। এইবার দেখো এই যে হাতের আঙুল, আর এটা মনে করো একটা ধনাত্মক, এটা একটা ধনাত্মক আধান আছে, এখানেও একটা ধনাত্মক আধান আছে, ভালো করে খেয়াল করো। আর এই আঙুলগুলো যদি বলরেখা হয়, একটু এরকম একটু দেখো যে এই ধনাত্মক, তাহলে তোমার এই যে পরস্পরকে তোমার হচ্ছে বিচ্ছেদ করে দিতে চাইছে, তাহলে এই দুটো চেটক কি একসঙ্গে আসবে কখনো? তাহলে এটা কি করছে দেখো, তোমার হচ্ছে আঙুলের শক্তি যত বেশি হবে, তুমি দুটোকে এই তুমি প্রেসার দিচ্ছ, দেখো কাছে আসতে চাইছে, কিন্তু আঙুল কি করছে, তাকে দূরে সরিয়ে নিতে দিতে চাইছে। এটাই হচ্ছে তোমার হচ্ছে বিকর্ষণের ঘটনা। তাহলে পরে তোমার এই যে চিত্ররূপ, এই যে তোমার হচ্ছে মানচিত্র, তাহলে এই মানচিত্র থেকে দেখো বোঝা যাচ্ছে যে তাহলে যদি আবার বলছি সিঙ্গেল আধান যদি হয়, ধনাত্মক হয়, সেখান থেকে অসীমে চলে গেল, আর তাহলে পরে এখান থেকে তোমার হচ্ছে ঋণাত্মক, অসীম থেকে এসে ঋণাত্মকে মিলিত হলো। তাহলে এখান থেকে আমরা অবশ্যই বলতে পারি যে তোমার ধনাত্মক আধান যদি কোনো স্থানে থাকে তাহলে সেখান থেকে অসীমে যায়, তাহলে অসীমে কে আছে, তাহলে অসীমে নিশ্চয়ই ওই মাথায় ঋণাত্মক আধান আছে। আবার যদি তোমার হচ্ছে ঋণাত্মক আধান যদি তোমার হচ্ছে কোথাও কোনো স্থানে থাকে, তাহলে অসীম থেকে এসে সেখানে মিলিত হচ্ছে, তার মানে ধরে নিতে হবে অসীমে তোমার হচ্ছে কি আছে, ধনাত্মক আধান আছে। তাহলে দেখো এই বিষয়ে যে অংশটুকু আমরা বললাম, সেই অংশটুকু বোঝা গেল কি না, আশা করছি বুঝতে পারবে। তাহলে পরে এইবার এই যে বলরেখা, তাহলে বলরেখার চিত্র রূপ দিয়ে আমরা তড়িৎ ক্ষেত্রের যে তোমার চরিত্র, সেটা কিন্তু আমরা
বলতে পারি বা আমরা বুঝতে পারি যে তড়িৎ ক্ষেত্রে তোমার হচ্ছে চরিত্রটা কেমন আছে। চরিত্র বলতে সেটা দুর্বল তড়িৎ ক্ষেত্র, না সবল তড়িৎ ক্ষেত্র, না সুষম তড়িৎ ক্ষেত্র, এইগুলো তোমার হচ্ছে বলরেখার চিত্ররূপ দ্বারা দেখানো যেতে পারে। তাছাড়া তো তড়িৎ ক্ষেত্র বলো আর সেই ভবিষ্যতে আমরা যখন চুম্বক ক্ষেত্র দেখব, সেই চুম্বক ক্ষেত্র বলো, এটা তো চোখে দেখা যাবে না, তার চিত্ররূপটা দ্বারাই হচ্ছে তোমার ধরে নিতে হবে যে সেখানকার পরিস্থিতিটা কি। তাহলে এবার যদি বলরেখার সংখ্যা ঘন সন্নিবেশিত হয়, কিন্তু কখনোই একটার সঙ্গে একটা টাচ করানো যাবে না, তাহলে ঘন সন্নিবেশিত তুমি যদি দেখাও তাহলে সেটা হচ্ছে সবল তড়িৎ ক্ষেত্র বোঝানো হবে। আর যদি তোমার হচ্ছে বলরেখাগুলো ডিস্টেন্স যদি একটু বেশি বেশি থাকে তাহলে সেটা মৃদু তড়িৎ ক্ষেত্র হিসেবে কল্পনা করা হবে। তাহলে পরে একটা তড়িৎ ক্ষেত্র যখন আমরা তো কোনো তড়িতের চারিদিকে প্রকাশ করব, যখন বলরেখা দ্বারা প্রকাশ করা হচ্ছে, সেই বলরেখা তড়িতের কাছের বলরেখাগুলো ঘন সন্নিবেশিত হবে, যত দূরের দিকে যাবে তত সেটা হচ্ছে কি হবে, মানে হালকা হতে থাকবে, মানে একটা থেকে আরেকটা ডিস্টেন্স বাড়তে থাকবে, এক পর্যায়ে তার কোনো অস্তিত্ব থাকবে না। আমরা যেটা বাস্তব ক্ষেত্রে যেটা জানি যে তত্ত্বগতভাবে তড়িৎ ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, কিন্তু বাস্তবে একটা দূরত্বের পরে আর হচ্ছে তড়িৎ ক্ষেত্র থাকছে না। তাহলে বলরেখা ওই পর্যন্তই তোমার হচ্ছে শেষ হয়ে গেল। আর আরেকটা কথা বলি, এই যে চিত্রের কথা দেখো, এখানে একটা এন বিন্দু দেখতে পাচ্ছ তো, এখানে একটা এন বিন্দু, একটা বিন্দু দিয়ে এন দ্বারা নির্দেশ করা হচ্ছে। এন মিনস নিউট্রাল হিসেবে ধরা হয়। এইখানটা একটা লেখা আছে উদাসীন বিন্দু। তাহলে এই যে ফাঁকা জায়গা, এখানে কোনো বলরেখা থাকে না। আর যেখানে বলরেখার অস্তিত্ব নেই, যেখানে বলরেখা থাকে না, যেখানে বলরেখা তত্ত্বগতভাবে দেখানো যাবে না, সেই জায়গায় কোনো তড়িৎ ক্ষেত্র নেই, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রভাব মুক্ত। তার মানে এই বিন্দুটাকে বলা হয় নিরপেক্ষ বিন্দু বা উদাসীন বিন্দু, আর এই অঞ্চলটাকে বলা হয় উদাসীন অঞ্চল বা নিরপেক্ষ অঞ্চল। মনে থাকবে তো, এইটাকে বলা হয় উদাসীন বিন্দু বা নিরপেক্ষ বিন্দু, বা তোমার অথবা ওই কি বলছি, এই স্থানটাকে বলা হচ্ছে তোমার নিরপেক্ষ অঞ্চল বা উদাসীন অঞ্চল। ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে বারবার প্রাসঙ্গিক ক্রমে আমরা সুষম তড়িৎ ক্ষেত্রের কথা বলেছিলাম, তো সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায় সেটা আমরা কিভাবে রেখাচিত্র দ্বারা অর্থাৎ মানচিত্র দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তুমি যদি কখনো সুষম তড়িৎ ক্ষেত্র দেখো, এবং দেখাতে হবে, যখন আমরা প্রয়োগ করব তখন দেখাতে হবে, তা সেক্ষেত্রে যদি কতকগুলো সমান্তরাল বক্ররেখা, সাধারণত তোমার হচ্ছে দেখো এগুলো সব বক্ররেখা, আর এটা হচ্ছে স্ট্রেট লাইন হয়ে অসীমে গেছে, ওই জন্য সরল রেখা, কিন্তু তোমার ধনাত্মক ঋণাত্মক যাই থাকুক সেখানে কিন্তু সব হচ্ছে বক্ররেখা দ্বারা হচ্ছে বোঝানো হয়। তড়িৎ বলরেখা বক্ররেখা, পর বক্ররেখাগুলো স্ফীত থেকে স্ফীততর হয়ে দূরে চলে যাচ্ছে, তার মানে সেখানে তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে কমে যাচ্ছে। কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্র কথাটা কি, যে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান অভিন্ন হয়, তবে সেই তড়িৎ ক্ষেত্রকে বলা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। আর সুষম তড়িৎ ক্ষেত্রের মানচিত্র যেটা আঁকা হয় কতকগুলো সমান্তরাল বলরেখা দ্বারা, সেটা সুষম তড়িৎ ক্ষেত্র হোক বা সুষম চুম্বক ক্ষেত্র হোক, তার যে আমরা মানচিত্র আঁকবো সেটা হচ্ছে কতকগুলো সমান্তরাল রেখা দ্বারা। আর সেই সমান্তরাল একটা কথা বলি, এই দেখো বলরেখা যত আমরা এঁকেছি সব কিন্তু অ্যারো চিহ্নিত করা আছে। অ্যারো না দিলে কিন্তু তোমার হচ্ছে যত সুন্দর করেই আঁকো না কেন, তুমি কিন্তু জিরো পেয়ে যাবে। তাহলে পরে এই কি বলে, এখানে অ্যারো চিহ্ন দ্বারাই প্রকাশ করতে হবে। তাহলে সমান্তরাল কতকগুলো রেখা তুমি যে আঁকলে, সেই রেখাগুলো প্রত্যেকের যে কোনো একটা দিকে অ্যারো চিহ্ন দিয়ে বোঝাতে হবে, তার মানে ওই দিকে তোমার তড়িৎ ক্ষেত্রের অভিমুখ।
ঠিক আছে। আচ্ছা, এই যে তোমার হচ্ছে বলরেখা সংক্রান্ত বিস্তারিত যে কথাগুলো বলা হলো, তা নিশ্চয়ই মনে হয় বুঝতে পেরেছ। না বুঝার তো কিছু দেখি না। যাই হোক, তারপরেও বলছি, যদি কোথাও সমস্যা হয় আমাকে মেসেজ করো, আমি আবার সেটাকে বোঝানোর চেষ্টা করব। এবার আসো, বলরেখার সাহায্যে তড়িৎ প্রাবল্যর প্রকাশ বা তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা আর ভাবে তোমার হচ্ছে দেওয়া যেতে পারে, মানে বা এক কথায় বলা যেতে পারে তড়িৎ বলরেখার সঙ্গে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যর কি রিলেশন, এটা কিন্তু সামনে প্রয়োজন হবে। আসলে কি, প্রত্যেকটা অংশ যেটা যা যা বলছি এখানে যেমন ইম্পর্টেন্ট, তার প্রয়োগটা আবার সামনের দিকে লাগবে। সেজন্য কোনো অংশই অবহেলা করো না। তারপরে অঙ্ক করতে তো অবশ্যই লাগবে। আর মানে এবার যতটুক পর্যন্ত হচ্ছে, আমি তো অঙ্ক কিছু করব বা তোমাদের পাঠাবো, তারপরেও বলছি যে অংশটুকু হয়ে যাচ্ছে, বই যদি কালেকশন হয়ে থাকে তাহলে পরে সেই সমস্ত জায়গাগুলোর যে উদাহরণের অঙ্কগুলো আছে সেইগুলো একটু প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে অনেক কিছুই সহজ হয়ে গেছে। তাহলে অনুশীলনের অঙ্কগুলো করতেও 2-4টে নিজেও করতে পারবে আর বুঝতেও সুবিধা হবে। তাহলে এবার চলো, আমরা বললাম বলরেখার সাহায্যে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞায়িত কিভাবে করা যায় বা দুটোর মধ্যে কি সম্পর্ক। তাহলে এই ছবিটা দেখো, মনে করো কোন স্থানে, আবার বলছি সে শূন্য মাধ্যম ধরে নাও, কিউ পরিমাণ ধনাত্মক আধান রাখা আছে। এই কিউ পরিমাণ ধনাত্মক আধান যদি কুলম এককে থাকে, তাহলে সেখান থেকে কতগুলো বলরেখা নির্গত হবে? সেখান থেকে বলরেখা নির্গত হবে, দেখো, কিউ বাই এপসাইলন শূন্য সংখ্যক। এইখানটায় ধনাত্মক কিউ আধান যদি রাখা হয়, সেখান থেকে কত সংখ্যক বলরেখা নির্গত হবে? কিউ বাই 4 পাই এপসাইলন শূন্য সংখ্যক, কারণ এটা শূন্য মাধ্যম ধরা হয়েছে। এইবার দেখো, তাহলে পরে ওই যে বলা হলো যে ধনাত্মক থেকে আধানগুলো কিভাবে নির্গত হয়, সোজা নির্গত হয়ে অসীমে চলে যাচ্ছে। তাহলে এখন এই যে তোমার হচ্ছে কিউ আধানের চারিদিকে যে শূন্য মাধ্যম, তাহলে এটা যদি আমরা ত্রিমাত্রিক ধরি তাহলে চারিদিকে সুষমভাবে ছড়িয়ে যাচ্ছে। যদি ত্রিমাত্রিক ধরি তাহলে সুষমভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তা সেক্ষেত্রে
তুমি কল্পনা করো যে ওই বিন্দু আধানের চারিদিকে আর ব্যাসার্ধ বিশিষ্ট যদি আমরা একটা গোলক কল্পনা করি, তাহলে দেখো এইটা, তাহলে এই যে আর ব্যাসার্ধ বিশিষ্ট যদি আমরা একটা গোলক কল্পনা করি, তাহলে পরে এই গোলকের পৃষ্ঠতল দিয়ে দেখো সবগুলো বলরেখা কিভাবে নির্গত হয়েছে, লম্বভাবে নির্গত হয়েছে। আমরা জানি যে ব্যাসার্ধ গোলকের সঙ্গে লম্বভাবে ছেদ করে, সেটাকে যদি আমরা বর্ধিত করি, তাহলে পরে সেগুলো দেখো এই গোলকের যদি এটা পৃষ্ঠতল হয়, তাহলে তলের সঙ্গে সব লম্বভাবে অসীমের দিকে তোমার হচ্ছে চলে যাচ্ছে। তাহলে পরে এখন তাহলে এই গোলকের পৃষ্ঠ দিয়ে কত সংখ্যক বলরেখা নির্গত হচ্ছে, গোলকের সমগ্র তল দিয়ে কত সংখ্যক বলরেখা নির্গত হচ্ছে, Q/4πε0। যদি এত সংখ্যক বলরেখা নির্গত হয়, তবে এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, 4πr²। তাহলে পরে এই গোলকের একক ক্ষেত্রফল দ্বারা কতগুলো বলরেখা নির্গত হচ্ছে একক ক্ষেত্রফল দিয়ে, তাহলে এত তোমার হচ্ছে এত ক্ষেত্রফল বিশিষ্ট তল দিয়ে Q/ε0 সংখ্যক বলরেখা নির্গত হচ্ছে। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তোমার কত বলরেখা নির্গত হবে, Q/ε0 ডিভাইডেড বাই 4πr²। তাহলে এটা সমান কত হবে, এটা সমান হবে তোমার হচ্ছে 4πε0r²। দেখো তো এইটা আমরা লিখতে পারি কিনা, 1/4πε0 Q/r²। তাহলে এইটা হচ্ছে পরিচিত কিনা দেখো তো। তার মানে কিউ আধান থেকে আর দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান দেখো তো এটা কিনা। আবার এটাই হচ্ছে কোন গোলকের পৃষ্ঠতল দ্বারা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে এত সংখ্যক বলরেখা তোমার হচ্ছে কি হচ্ছে, নির্গত হচ্ছে। তাহলে পরে তোমার ভালো করে এবার একটু শোনো, যে যদি শূন্য মাধ্যম হয়, এসআই পদ্ধতিতে যদি গণনা হয়, তাহলে সেখানে যদি তোমার কিউ পরিমাণ আধান রাখা হয়, তাহলে পরে সেই কিউ পরিমাণ আধানের চারিদিকে যে গোলক কল্পনা করা হলো, সেই গোলকের পৃষ্ঠতল দ্বারা Q/ε0 সংখ্যক বলরেখা নির্গত হবে। তাহলে ওই তলের ওই গোলকের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত সংখ্যক বলরেখা নির্গত হলো, তোমার হচ্ছে 1/4πε0 Q/r²। এত সংখ্যক বলরেখা নির্গত হলো। তাহলে এই সংখ্যা তো কোনো একক নেই, তাহলে এত সংখ্যক, আবার সেই যে সংখ্যাটার যে মান 50, 20, 100, 5000, 10,000 যাই হোক, তাহলে সেই 5000 হোক 10,000 সংখ্যক বলরেখা এটা মান, তার সঙ্গে যদি আমরা প্রাবল্যের একক জুড়ে দেই, তাহলে অত প্রাবল্য আমাদের হচ্ছে কি করবে, নির্দেশ করবে। তাহলে পরে এবার সংজ্ঞা, তাহলে বলরেখার থেকে, তাহলে তড়িৎ বলরেখার থেকে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা কিভাবে দেওয়া যেতে পারে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ওই বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যার সমান। তোমাদের একটা কথা বলি, এই যে সংজ্ঞাটা যেটা বললাম, এই সংজ্ঞাটা আমি আবার রিপিট করছি, সেই সংজ্ঞাটা একটু লিখে রেখো, কাজে দেবে। বা ইম্পর্টেন্ট যে সংজ্ঞাগুলো আমি দিচ্ছি, আগে তড়িৎ বলরেখার সংজ্ঞা দিয়েছি, বা যা মানে বারবার দেখে নিয়ে তোমার হচ্ছে ওইগুলো একটু খাতায় লিখে রেখো, কারণ অনেক সংজ্ঞাই বইতে ঠিক ওইভাবে নাও পাওয়া যেতে পারে। আমি আবার বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্রের যে সংজ্ঞা, আমি সেটা আবার বলছি, একটু ভালো করে শোনো, তোমরা শুনে খাতায় লিখে রেখো। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ওই বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যার সমান। ঠিক আছে, তাহলে পরে এই যে বলরেখা বিষয়ক
যা ছিল আমি চেষ্টা করেছি পুঙ্খানুপুঙ্খরূপে একদম পুরোপুরি বিস্তারিত তোমাদের বলতে আমি চেষ্টা করেছি। দেখো এটা কতটা কি হয়, তাহলে পরে তোমার আজকের যে ভিডিওটা আমি করলাম এই পর্যন্তই শেষ করি। আবার পরেরটা দেখি কবে কখন করা যায়। তোমরা পরপর দেখতে থাকো, ধারাবাহিকভাবেই আমি করে দিচ্ছি। দেখো কতটা কি উপকৃত হও। আর অন্যেরা যারা শুনছো দেখছো, তো বিষয়টা হচ্ছে আমি এর আগে বলেছিলাম যে আমি যেটা শুনেছি, যারা দেখছো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে সাবস্ক্রাইব করে দিলে 1000 যদি পূর্ণ হয় তাহলে আমি লাইভ প্রোগ্রাম করতে পারবো। সেটা বোধহয় আরও বেশি হয়তো বা ভালোই হবে। আমিও দেখতাম যে সেটার কার্যকারিতা কতটুকু। তা তোমরা সবার উদ্দেশ্যেই বলছি, যারা যারা আমার এই ভিডিও দেখছো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। অন্তত 1000 যদি হয়ে যায় তাহলে ওই লকডাউন যতদিনই থাকুক না কেন আমি কন্টিনিউ লাইভ প্রোগ্রাম করতে পারবো, তাতে বোধহয় সুবিধাই হবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখো এটা কতটা কি বুঝতে পারলে। আমি আপাতত এই পর্যন্তই শেষ করছি। ঠিক আছে।